যে কোনো নেগেটিভ নিউজই কিন্তু বেশি টিআরপি পায়। আমি এত ওভার কনফিডেন্ট না, ওরা সবাই বলে তোকে এটাই মারবে। ফেক নিউজটা তৈরি হয় ফ্রম ইয়েলো জার্নালিজম। অ্যাটলিস্ট টেলিভিশন থেকে যা পাওয়ার ছিল আমি পেয়েছি, টেনশন পাই। নেগেটিভ ও পজিটিভ। এত বছর পর আবার এসে আমি নায়কের কাজ করছি এবং আমার যারা বয়সী ছেলেরা তারা এখন আর কেউই নায়ক নেই। সান বাংলার পর্দায় এই ধারাবাহিককে আপনারা প্রচুর ভালোবাসা দিয়েছেন, সাথে সাথে এই জুটিকেও আপনারা প্রচুর ভালোবাসা দিয়েছেন, যার জন্য আমরা দেখতে চলেছি আবার এই ধারাবাহিকের দ্বিতীয় পর্ব, মানে আকাশ কুসুমের পার্ট 2, তাই তো? কেমন আছো? ভীষণ ভালো আছি। টুরে আমরা একাকার, আমরা আউটডোর থেকে এসেছি একদম ট্যান পরে, কিন্তু ভালো আছি আর কি, কাজ করছি তো ভালো আছি। ভালো লাগছে কারণ একটা সাকসেস যাকে বলে, মানে যে কোনো আর্টিস্ট তো চায় যে তার কাজের যাতে স্বীকৃতি পায়, এবং সেই স্বীকৃতিটা যদি একটা কোনো ঐতিহাসিক ঘটনা দিয়ে হয় তার থেকে বেটার আর কি হতে পারে। তো আমাদের এই কাজটার স্বীকৃতি যে আমরা ঐতিহাসিক একটা ঘটনার মাধ্যম দিয়ে মানে প্রমাণ করতে পেরেছি। মানে তোমরা নিশ্চয়ই জানো যে আকাশ কুসুম 2 হচ্ছে এটা। তো আকাশ মানে মানে যে কোনো সিরিয়ালেরই পার্ট 1 পার্ট 2 আজ অব্দি আমরা শুনিনি। এমনি সিরিয়াল হয়, ভালো হলে দেখা যায় যে হয়তো কন্টিনিউ করে সিরিয়ালটা, হয়তো নেক্সট জেনারেশনের গল্প নিয়ে এগোয়, কিন্তু আলটিমেটলি যেটা হয় সেটা হচ্ছে যে মানে মানে ওই ফার্স্ট জেনারেশন সেকেন্ড জেনারেশন তারপরে শেষ হয়ে যায় গল্পটা। কিন্তু এইটাতে পার্ট 2 মানে প্রপার পার্ট 2 আসছে, অর্থাৎ মানে একেবারে দ্বিতীয় গল্প নিয়ে আমরা আসছি। আমরা কিন্তু এইটা কিন্তু আগের গল্পের রেস্ট টেনে কিছু হচ্ছে না, একেবারে একটা নতুন গল্প, নতুন মানে নতুন সিরিয়ালের মতো আর কি এটা হচ্ছে। তো এটা হচ্ছে ফর দ্য ফার্স্ট টাইম এই ঘটনাটা ঘটেছে। তো আমার মনে হয় যে এটা আমার ব্যক্তিগতভাবে ভীষণ বড় একটা সাফল্য, কারণ আমি অনেক বছর পর আবার একেবারে মানে লিড বা ইন্ডিপেন্ডেন্ট লিড হিসাবে, মানে আমি নায়ক অনেকবার হয়েছি বা এর আগেও হয়েছি, কিন্তু ইন্ডিপেন্ডেন্ট লিড আমি অনেক বছর পর করছি। তো সেটাতে সফল হয়েছি এবং সবাই ভালোবাসা দিয়েছে। এবং এতগুলো মাস, মানে 2024-এর জানুয়ারি থেকে শুরু হয়েছে সিরিয়ালটা, 24 কমপ্লিট, 25-এর আমরা মিডলে চলে এসেছি, তাই তো? 1.5 বছর, একদম পাক্কা 1.5 বছর ধরে সিরিয়ালটা চলছে। মানে 23 ডিসেম্বরে শুরু করেছিলাম, 23 ডিসেম্বর শুটিং শুরু করেছিলাম, মানে টেলিকাস্টটা শুরু হয়েছিল 24 জানুয়ারিতে। তো 24 জানুয়ারি টু 25 জানুয়ারি 1 বছর, এবং আজকে আমরা জুন মাসে দাঁড়িয়ে আছি। সো মানে ভীষণই এক্সাইটেড, ভীষণ মানে গর্বিত ফিল হচ্ছে নিজেকে, ভালো লাগছে। কিন্তু ইয়েস, আমাদের সবাইকে মাথা ঠান্ডা রাখতে হবে, যেমনভাবে আমরা কাজটা করছিলাম তেমনভাবেই কাজটা করে যেতে হবে। বরাবর আমরা দেখি যে একটা ধারাবাহিক শুরু হয়, তারপরে মানুষের মনে ছাপ ফেলে এবং সেটা শেষ হয়ে যায়, তারপরেও সেটা নিয়ে কথা হতে থাকে। কিন্তু আমরা এখন দেখলাম যে পার্ট 1 হলো, এবার পার্ট 2, সেই একই জুটি, একই মানে চ্যানেল, একই ভালোবাসা। তো এই জিনিসটা কতটা এনজয় করছো? ফিডব্যাক কিছু পেয়েছো? হ্যাঁ, ফিডব্যাক তো আমাদের আকাশ কুসুম 1-এর বেলাও শুরুর দিকে অনেক নেগেটিভ অনেক কমেন্টস পেয়েছিলাম, কিন্তু তারপরে দিন যেতে যেতে টিআরপি তালিকা যখন দেখলাম, মানে ওটাই তো আমাদের কাছে আসল। তো ওইটা যখন দেখলাম তখন দেখলাম যে না, মানে ভালোবাসছে দর্শক এই জুটিটাকে বা এই পরিবারটাকে, এই টিমটাকে ভালোবাসছে, গল্পটাকে ভালোবাসছে। তো আর আমার জন্য ব্যাপারটা যেটা, যে যেহেতু আমার এটা ফার্স্ট সোলো লিড, তো আমি অনেকটা সময়, মানে 16 মাস হয়ে গেল, এখনও বেশ মানে অনেক দিন আমরা একসাথে কাজ করব। আমার জন্য কিন্তু এটা একটা ভালো ওয়ার্কশপ হচ্ছে, মানে এর থেকে শিখছি, ওর থেকে শিখছি, ক্যামেরা শিখছি, মানে লাইট নিতে শিখছি, সংলাপ বলতে শিখছি, মানে আমি কিন্তু একদম মানে আমার একটা লার্নিং প্রসেস চলছে পুরোটা। তো আমার থেকে বেশি এনজয় তো এটা কেউ করতেই পারে না। আর হ্যাঁ, মানে আমরা সামনের এই চ্যাপ্টারটা নিয়েও ভীষণ এক্সাইটেড, এটা নিয়েও কাজ করবো, নিজের উপর কাজ করবো, কাজ করবো। শিখতে শিখতে কথার নাক একেবারে লাল হয়ে গেছে, সেটা কি রিয়েলাইজ করেছো তোমরা? পার্ট 1 হোক বা পার্ট 2, আমার নাক লালের এই কন্টিনিউটিটা আমি ব্রেক করতে পারবো না, এটা করতে হবে। সাথে সাথেই টিআরপি নিয়ে যেই কথাটা বললে, টিআরপির দৌড়ে এখন ইঁদুর দৌড়ের মতন সবাই দৌড়াতে দৌড়াতে আমরা দেখতেই পাচ্ছি ধারাবাহিক খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে। তো সেইখানে পার্ট 1-এর সফলতার পর পার্ট 2 নিজেকে কতটা ব্লেসড মনে হচ্ছে?
এটা বললাম, যেটা শুরুতেই যেটা বললাম, আমার কাছে এটা একটা চ্যালেঞ্জ ছিল, কারণ এত বছর পর আবার এসে আমি নায়কের কাজ করছি এবং আমার যারা বয়সী ছেলেরা তারা এখন আর কেউই নায়ক নেই। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার কাছে চ্যালেঞ্জ ছিল যে আমাকে কি দর্শক নায়ক হিসেবে মেনে নেবে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে একেবারে একটি ছোট্ট মেয়ে, তার অপোজিটে কি মেনে নেবে। এই অনেকগুলো চ্যালেঞ্জেস ছিল আমার কাছে, তো সেগুলো সবকটাই অতিক্রম করেছি। এবং মানে মজার ব্যাপার হচ্ছে একটি নামী চ্যানেল আমাদেরকে বেস্ট জুটি অ্যাওয়ার্ডও দিয়েছে। তো সব কিছু মিলে আর কি মানে ডেফিনেটলি তুমি যেটা বললে যে ব্লেসড ফিল করছি কিনা, ডেফিনেটলি ব্লেসড ফিল করছি, কারণ এটা তো সবার ভাগ্যে থাকে না। মানুষ চায় তো সবাই, কিন্তু পায় সবাই না। তো সেই জায়গাটা থেকে আমি এই সাফল্যটা পেয়েছি, এর থেকে বেশি কি বলবো, ভগবানের কাছে আর কি চাইতে পারি। তো কি কথা, তোমার কি মনে হয়? আমার তো গল্পটা পুরোটাই আলাদা। আমি তো মানে জুনিয়র আর্টিস্ট থেকে সেখান থেকে মানে ধাপে ধাপে এগিয়ে গিয়ে বোন, দিদি এইসব করতে করতে হঠাৎ করেই লিড করছি। তো মানে হঠাৎ করে না, মানে এর পেছনে অনেক বড় গল্প, কিন্তু ওই আর কি মানে এইটা তো আমিও আশা করিনি। আর লিড করার যেমন তেমন এই যে টিকিয়ে রাখা, মানে এই যে 15 মাস ধরে একটা গল্প চলা আর তারপরে তার আবার পার্ট 2, তো মানে ডেফিনেটলি দর্শকের ভালোবাসা পেয়েছি বা হয়তো দর্শকের ভালো লেগেছে। হ্যাঁ, প্রথম দিকে তো কটাক্ষের মুখেও পড়েছি, প্রথম দিকেও এই কি ফানি কামেন্টস ভাবতে পারবে না, কী বলেছিল, কি ঠোঁট নিয়ে মানে কি ঠোঁট নিয়ে কত ইয়ে, তারপরে নাক নিয়ে, যাই হোক তারপরে তো হ্যাঁ রাইট, আমার মনে পড়ছে গরিলার মতন, সমুদ্রের মতন ঠোঁট, কী সব লিখছে। এবারে যদিও বা আমার এতে মন খারাপ হয়নি, কিন্তু ওই আর কি মানে একটু দুঃখ পেয়েছিলাম। কিন্তু তারপরে তো দেখলাম যে ভালোবাসে, না ভালোবাসলে কি করে এতদিন আমরা এগিয়ে যাই। তো আমার জন্য তো এটা মানে বিশাল বড় অ্যাচিভমেন্ট। আচ্ছা, নেগেটিভ কমেন্টগুলো কি কোথাও কি এফেক্ট করে? আমি না এত কেয়ারলেস, মানে হ্যাঁ এফেক্ট করে না বলবো না, কিন্তু আমি এত ওভার কনফিডেন্ট না। ওরা সবাই বলে তোকে এটাই মারবে, কিন্তু আমি এত নিজের বিষয়ে ওভার কনফিডেন্ট, আমি আমার ঠোঁট নিয়ে এত খুশি যে আমার যারা লিখছে তারা তুচ্ছ এরকম। আমি বিশ্বাস করুন কাউকে আমি মানে পার্সোনালি করছি না, বাট আমি ভীষণ মানে নিজের উপর ভীষণ কনফিডেন্ট, তো আমার খুব একটা এফেক্ট করে না নেগেটিভ কমেন্ট। আচ্ছা সম্রাটদা, এই নেগেটিভ কমেন্ট বা ফেক নিউজ যেটা হয়, এগুলো এফেক্ট করে? মানে অনেক ফেক নিউজে আমরা শুনতে পাই, যেমন কেউ মারা না গেলেও এখন মরে গেছে বলে পাবলিশ হয়ে যায়। আমাকে কিছুদিন আগে ডিভোর্স করিয়ে দিচ্ছিল, তারপরে মানে যেটা সবচেয়ে বড় ভুল নিউজ আমার ব্যাপারে বেরিয়েছিল, একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেখানে পরবর্তীকালে দেখা গেল আমার রক্ত পরীক্ষা হলো, সেখানে ক্লিয়ারলি দেখা গেল যে আই ওয়াজ নট ড্রাঙ্ক। তাছাড়া গাড়ির ফরেন্সিক রিপোর্ট এলো, সেখানে দেখা গেল মাত্র 51 কিলোমিটারে গাড়িটা চলছিল। তো সেটা নিয়ে কত বড় নিউজ হলো, সবাই মিলে নিউজ করলো যে মদ্যপ অবস্থায় অভিনেতা একেবারে শেষ করে দিয়ে চলে গেল একটি বাচ্চা ছেলেকে, এরকম। তো মানে এইগুলো কি হয়, আমার মনে হয় যে ফেক নিউজটা তৈরি হয় ফ্রম ইয়েলো জার্নালিজম। এবার কি হয়, মানুষকে পড়াতে হবে কিছু, মানুষ সবসময় অন্য কারো ক্ষতি হয়েছে এটা জানতে বেশি ইন্টারেস্টেড। আমার ভালো হচ্ছে এটা কিন্তু কারো ভালো লাগবে না শুনতে। তো যেই মোমেন্টে আমি কোনো নেগেটিভ নিউজ দিচ্ছি সেটা কিন্তু অলওয়েজ বেশি গ্রহণযোগ্য বা বেশি খায় মার্কেট আর কি। তো দ্যাট ইজ ওয়াই যে কোনো নেগেটিভ নিউজই কিন্তু বেশি টিআরপি পায় বা বেশি ভিউজ পায় বা বেশি অ্যাটেনশন পায়। না, আমি সবসময় বিশ্বাস করি, আমি একটু অর্থোডক্স মানসিকতার মানুষ, আমি কখনোই নেগেটিভ পাবলিসিটি পছন্দ করি না। আমি সবসময় বিশ্বাস করি আমি যখন কাজ ভালো করছি, আমার কাজের ব্যাপারে অনেকেই জানে না, মানে আমাকে অনেকেই একটা সিঙ্গেল ডাইমেনশনাল লোক হিসেবে, একটা টেলিভিশনে অভিনয় করে এমন একটা আর্টিস্ট হিসেবে চেনে, কিন্তু আমার প্রচুর ডাইমেনশনস আছে, আমি অনেক ধরনের কাজের সাথে যুক্ত আছি। তো আমি একজন নিজে টিচার, একজন আমি মানে আজকে প্রচুর মেয়েদের আমি দেখেছি যে কলকাতায় আসার পর সঠিক থাকার জায়গা পায় না, এবং তারা দেখা যায় যে, এবং মেয়েদের লোকে ভাড়াও দিতে চায় না, তাই না কথা, তোমাকেও তো দিতে চাইছিল না, তো এই ভাড়া দিতে চায় না। সেই জায়গা থেকে আমি এই কষ্টটা ফিল করেছি ফর দ্য লাস্ট 10 to 15 ইয়ার্স। আমার ছাত্র বা ছাত্রীরা যখন নাকি কলকাতায় এসে ভাড়া নিতে চাইছে, তারা ভাড়া পেত না, তো সেখান থেকে আমি একটা লেডিস হোস্টেল তৈরি করেছি, এবং খুব যৎসামান্য টাকা দিয়ে সেই যে লেডিস হোস্টেল থাকা যায়। আমি এই যে আর্টিস্টদের কষ্টটা রিয়েলাইজ করেছি যে আমরা যে কোনো রাজবাড়িতে যখন শুটিং করি বা যখন রাজবাড়ি দেখাতে হয়, অল দ্য ওয়ে আমাদেরকে বারুইপুরে যেতে হয় কোনো এক রাজবাড়ি দেখাতে গিয়ে।
তো সেটা অনেকটা দূর হয়ে যায়, দেখা যায় 2 ঘন্টা যেতে লাগছে, 2 ঘন্টা আসতে লাগছে, এবং প্যাকআপের পর আমাদের বাড়ি ফিরতে ফিরতে প্রায় 1টা কি 1:30 বেজে যাচ্ছে, অনেক সময় 2টো বাজে। সেখান থেকে আমি একটা স্টুডিও তৈরি করছি যেখানে একেবারে রাজবাড়ির ফিলটা কলকাতার বুকেই তুমি পাবে, অত দূরে যেতে হবে না। তো আমি অনেক এমন কাজের সাথে যুক্ত যেগুলো ইন্ডাস্ট্রিকে হেল্প করতে পারে এবং সমাজকে অ্যাজ আ হোল হেল্প করতে পারে। তো আমি সবসময় চাই যে আমি যে ভালো কাজগুলো করছি সেগুলো যাতে মানুষের কাছ অবধি পৌঁছায়, তারা যাতে আমাকে উৎসাহিত করে, কারণ তাদের প্রশংসাটাই তো আমার কাছে উৎসাহ, আমি আবার একটা ভালো কাজ করার জন্য এগোবো। তো দ্যাট ইজ ওয়াই ডেফিনেটলি আমি নেগেটিভ পাবলিসিটিটাকে কখনোই সমর্থন করি না, কিন্তু আমি যেটা সমর্থন করি সেটা হচ্ছে, বা আমি যেটা করতে চাই, সমর্থন না সরি, আমি যেটা করতে চাই সেটা হচ্ছে যে সমাজের জন্য ভালো কাজ করে যেতে চাই। কারণ আমার যা পাওয়ার ছিল, আমার অ্যাটলিস্ট টেলিভিশন থেকে যা পাওয়ার ছিল আমি পেয়েছি, আমি কখনোই সেটা অস্বীকার করতে পারি না, বা আমি বলতে পারি না যে আরও আমার চাই, এর থেকে বেশি আর কেউ কিছু পেতে পারে না। তো সেটা পেয়েছি। এরপরে আমার কাজ, আমার যে বাকি জীবনটা আমার মনে হয় নেওয়ার দিন শেষ, এবারে দেওয়ার দিন শুরু। আমাকে দিতে হবে কিছু, সমাজকে দিতে হবে, কীভাবে দেবো সেটাই আমাকে ভাবতে হবে। শাশুড়ি এখন মা হয়ে এসছে, সাথে সাথে বিজনেসম্যান, এখন রকস্টার। এই পুনর্জন্মটা তোমরা কতটা বিশ্বাসী? আমার তো অ্যাচিভমেন্ট, আমার যে বোন হতো সে শাশুড়ি হয়েছে, আমার তো অ্যাচিভমেন্ট, আমার পদোন্নতি হয়েছে, পদোন্নতি। কিন্তু এইটা একটা মানে ভাবার বিষয়, ওরা সবাইও বলছিল যে এর আগে মানে ডালি আর মালবিকা যেটা দেখাতো যে মালবিকা নেগেটিভ, ডালি পজিটিভ, মানে ক্ল্যাশ ছিল দুজনের মধ্যে। এখানে যে মা মেয়ে মানে বোঝাই যাচ্ছে না যে মানে আগের সাথে এখনের কিন্তু কোনো মিল নেই। তো এখন আমাদের মা মেয়ে হিসাবেও এত ভালো মানিয়েছে, ওরা সবাই বলছে যে মা মেয়ের মানে জুটিটা খারাপ লাগছে না, মানে আগের কোনো ছোঁয়া নেই আর কি, সেটা ভেঙে যে এটা হতে পেরেছে, তো এটাই আর কি মানে ভালো। আচ্ছা, সেটা কি ভুল করে ডালি রক্তিম বলেও ডাকা হচ্ছে? আমাদের এখনও কেউ ইউজ টুই হয়নি দিশাতে, সবাই ডালি ডালি ডালি। সম্রাট, তাকে যেহেতু সম্রাটই বলে ডাকে, ওই জন্য ওনার লালন রক্তিম বা সৌম্য ম্যাটার করছে। আমার যেমন বাড়িতেও জীবনে কোনো ডাকনাম ছিল না, ফ্লোরেও আমার ক্যারেক্টারের নামে ডাকা হয় না, সেই সম্রাটদা বলেই ডাকে। তো আমার কি চাও, তোমাকে কি ডাকা? আমাকে ডার্লিং বলে ডাকা, ডার্লিং, স্যাম ডার্লিং বলে ডাকা। এবার ধরো তুমি 40 বছরের ঊর্ধ্বে, কি ওনার তো একটা লিমিট আছে, এজ লিমিট আছে 40 বছরের, এবার ভাবো 40 বছরের ঊর্ধ্বে কেউ সম্রাট ডার্লিং বললো, তখন কি হবে? এইসব বাজে কথা ক্যামেরায় না বলাটাই ভালো, এইসব কেটে দেবেন কিন্তু প্লিজ। এইসব আমার এই নায়িকার মানে বয়সের এটা কারণে এইসব চ্যাংড়ামি মারে, আর একটু বড় হলে এটাই দেখবে হেডলাইন হবে, নায়িকা চ্যাংড়ামি মারছে। হ্যাঁ, মানে এই নায়িকার চ্যাংড়ামির ঠেলায় আমি বদনাম হয়ে যাচ্ছি। যখন শুরু করেছিলাম মুনি মারতো, আমি চুপচাপ থাকতাম, এখন 14 মাস 15 মাস পেরিয়ে যাওয়ার পর আমি একটু তো রূপ দেখাবো রে ভাই। শেষ করব, আমি বুঝতে পারছি খুব চাপ আছে, সব শেষে দর্শককে কি বলবে? দর্শকদের এটাই বলবো যে আপনারা 15 মাস ধরে যখন এতটা সহ্য করে এসেছেন, অ্যান্ড সহ্য করার সাথে সাথে ভালোবাসাও ডেফিনেটলি দিয়েছেন, তাহলে এই সহ্য শক্তি আপনাদের বেড়ে গেছে, আর আমাদেরও এই ক্ষমতাটা বেড়ে গেছে যে আপনাদের আরও নতুন নতুন চমক দেব। তো এভাবেই দেখতে থাকুন, আমাদের পাশে থাকুন। সোম থেকে রবি রাত 9টায় আমার জন্যই শেষ হবে। তুমি আর বলো না, আমি বলি আপনারা সোম থেকে রবি একেবারে সপ্তাহে 7টা দিন রাত 9টার সময় দেখতে ভুলবেন না আকাশ কুসুম পার্ট 2, শুধুমাত্র সান বাংলা। এইটা আমি বলে দিতে পারি ঠিকঠাক।